এখন প্রায় মাঝরাত, মানে 12:30 বাজে। আর এই রাতে তোমাদের একটা ছোট্ট ক্লাস নেওয়ার প্ল্যান করেছি। খুব ব্যস্ত থাকি, তার মধ্যেও যেটা প্ল্যান করেছি থাম্বনেল দেখেই বুঝতে পারছো, এইবারে WBCS 2023 যে ফিজিক্সের যে কোয়েশ্চেনগুলো আমি প্ল্যান করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার। ফিজিক্সটা কেন এবারে সিলেক্ট করেছি, কারণ অন্যান্য হিস্ট্রি বা জিওগ্রাফির কোয়েশ্চেন তোমরা মোটামুটি উত্তরগুলো পেয়ে যাও এবং সেখানে খুব একটা এক্সপ্লেনেশনের দরকার হয় না, কিন্তু আমি ফিজিক্সটা একটু দেখিয়ে দিতে চাইছি যাতে তোমরা রিয়েলাইজ করো যে আমরা যদি একটু অ্যানালিটিক্যালভাবে, একটু পেশেন্টলি, না ঘাবড়ে গিয়ে যদি কোয়েশ্চেনগুলো আমরা পড়ি তাহলে কিন্তু ইজিলি আমরা সলিউশন বার করতে পারি। অনেক সময় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারাও কিন্তু অনেক সময় ঘাবড়ে যাচ্ছে কোয়েশ্চেনগুলো দেখে। মানে এইবারেই যেমন অনেকে পরীক্ষা দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করছে কি মেসেজ করছে যে স্যার জানেন এইবারে ফিজিক্সে কার্নট ইঞ্জিন বা কার্নট সাইকেল থেকে কোয়েশ্চেন এসছে, নিউমেরিক্যালস এসছে। আমি তো শুনে অবাক, যে তাই তো সত্যি খুব শক্ত হয়েছে। ডেফিনেটলি এইবারে WBCS প্রিলিমসের পেপার অ্যানালিটিক্যাল, কিন্তু ওই যে বললাম একটু যদি আমরা পেশেন্টলি যদি পেপারটা দেখি বা একটু যদি পেশেন্টলি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখবে অনেক অজানা উত্তরও কিন্তু তোমরা বা অজানা অঙ্ক বা প্রবলেম তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, উইথ অ্যানালিটিক্যাল বেন্ড অফ মাইন্ড, একটু পেশেন্টলি, পড়ে যাচ্ছে, উইথ অ্যানালিটিক্যাল বেন্ড অফ মাইন্ড, উইথ পেশেন্স, চলো আমরা এইবারে ফিজিক্সের কোয়েশ্চেনগুলো সলভ করি। কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে আমি চেষ্টা করব একদম তোমাদের কাছে যতটা লেম্যান হয় বোঝাবার জন্য। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যেটার ওই কার্নট ইঞ্জিনের কথা বলছিলাম। The efficiency of a Carnot engine working between 2 to 7 degrees Celsius and 27 degrees Celsius জিজ্ঞেস করেছে। কোয়েশ্চেনটা ভালো করে দেখো। দেখো এই কোয়েশ্চেনটা খুব সহজ, সহজ বলতে যারা একটু কার্নট ইঞ্জিন জানে তারা ইজিলি সলভ করতে পারবে। এফিসিয়েন্সি যদি আমি ইটা ধরি, ইটা দেখা যাচ্ছে তো, ইটা is equal to 1 minus T2 by T1 বা TL, T lower by T higher। আমি এইটা ভাবে করতে পারবো, কিন্তু আমি একটু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে চাইছি। ধরো কার্নট ইঞ্জিন কি, কার্নট সাইকেল কি আমি জানি না কিছু, কিন্তু আমি জানি ইঞ্জিন, একটা বেসিক ইঞ্জিনে কি হয় একটু সবাইকে আমি অ্যানালাইজ করতে বলছি। এইটা একটা ইঞ্জিন, তোমরা রেলওয়ে ইঞ্জিনের কথা ভাবো, তোমরা মাথা ঠান্ডা করে রেলওয়ে ইঞ্জিনের কথা ভাবো। এইটা ধরো একটা রেলওয়ে ইঞ্জিন। রেলওয়ে ইঞ্জিনে কি দিচ্ছি আমি হিট দিচ্ছি, ধরো Q1, ভালো করে নোট ডাউন করো। রেলওয়ে ইঞ্জিনে আমি কি দিচ্ছি, আমি হিট দিচ্ছি Q1। সেই হিট দেওয়ার পর কিছুটা হিট এমিট হচ্ছে না, যেটা Q2, কিছুটা হিট ধোঁয়া এমিট হচ্ছে, কিছুটা হিট ধোঁয়া এমিট হচ্ছে, যেটাকে আমরা Q2 বলছি, আর বাকিটা ওয়ার্ক হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে কি? ধরো এফিসিয়েন্সিকে আমরা ইটা ধরলাম। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে ইনপুট, নিচে ইনপুট থাকবে আর ওপরে আউটপুট থাকবে। তোমার এফিসিয়েন্সি কি? আমি কিছু জানি না, আমি ফিজিক্স জানি না, আমি একদম ফিজিক্স জানি না, আমি একদম সিম্পলভাবে অঙ্কটা করার চেষ্টা করছি। এফিসিয়েন্সি, আমার এফিসিয়েন্সি মানে আমি কত ইনপুট পেলাম আর তার বদলে আমি কত আউটপুট পেলাম। তার মানে আমার ইনপুট কি, এখানে ইনপুট হচ্ছে Q1 হিট দিচ্ছি। একটা ইঞ্জিনকে চলার জন্য আমি হিট দিতে হয়, জ্বালানি যেটাকে বলে, সো Q1 দিলাম। আর আউটপুট কি?
Q1 হিট দিলাম, সিস্টেম বা ইঞ্জিনটা এমিট করে দিল Q2 হিট। লজিকটা বোঝো, এমিট করে দিল Q2 হিট। তাহলে Q2 মাইনাস Q1, এই যে যেটা পড়ে রইল Q2 মাইনাস Q1 বা Q1 মাইনাস Q2 যেটা পড়ে রইল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক ডান। সো Q1 কেটে গেল, 1 মাইনাস Q2 বাই Q1। এইটাই আমি বোঝাবার চেষ্টা করছি যে এই সিম্পল লজিকগুলো যদি আমরা একটু ক্লিয়ার হয়ে পড়ি, একদম বেসিকভাবে যদি একটু ফিজিক্সটা আমরা যদি দেখে যাই, ওই পিডিএফ বা ওই বিভিন্ন টপার নোটস, ওয়ান লাইনার এসব না করে একটু লজিক দিয়ে করি, দেখবে আমাদের পড়াটাও সুন্দর হবে আর আমরা কোয়েশ্চেনগুলো খুব স্মার্টলি উত্তর দিতে পারবো। তাহলে ওই Q2 বাই Q1, তারপর যদি আমি একদম লেম্যানে বলছি, অ্যাকচুয়ালি এটা ইজ ইকাল টু দ্য এফিসিয়েন্সি 1 মাইনাস টি লোয়ার বাই টি হাইয়ার ইজ ইকাল টু 1 মাইনাস, এবার এখানে কি বলছে, দ্য এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন 2 to 7 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টি লোয়ার কি, টি লোয়ার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে আমাকে কেলভিনে কনভার্ট করতে হবে, মানে প্লাস 273 কে উইচ ইজ ইকুয়াল টু 300 কেলভিন। সো টি লোয়ার হচ্ছে 300 আর টি হাইয়ার কি দিয়েছে, টি হাইয়ার টেম্পারেচার কি 2 to 7 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আবার আমি কেলভিনে কনভার্ট করব, মানে প্লাস 273 উইচ ইজ ইকুয়াল টু 500 কে, 500 কেলভিন। তাহলে 500 নিচে লিখব। সো দেয়ারফোর 0 0 কেটে গেল, 1 মাইনাস 3/5 ইজ ইকাল টু 2/5। যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করি ইন্টু 100 করব, উইচ ইজ 40%। সো ইয়োর অ্যান্সার ইজ 40%। ফার্স্ট অঙ্ক হয়ে গেল। আমি একদম লেম্যান টার্ম করে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, একদম রুডিমেন্টভাবে। দেখো আমার কাছে কোনো স্মার্ট বোর্ড নেই, কিচ্ছু নেই, কনসেপ্ট আছে। স্মার্ট বোর্ড নেই কিন্তু স্মার্ট কনসেপ্টসগুলো আছে, সেইগুলো তোমরা একটু অ্যানালিটিক্যালভাবে এই ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো যে অভিরূপদা কী বলছে। এই যে রাত্রির বেলা এই যে ক্লাসটা নিচ্ছে, অভিরূপদা কী বোঝাবার চেষ্টা করছে। নেক্সট দেখো, এই অঙ্কটা একটু শক্ত লাগবে, কিন্তু তাও একটু যদি কেউ দেখে যেত পারা যেত, কিন্তু ডেফিনেটলি এটা শক্ত অঙ্ক। The density of water at 20 degrees Celsius is 998 kg per meter cube and that of 40 degrees Celsius is 992 kg per meter cube. The coefficient of cubical expansion of water is, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আমাদের লিনিয়ার এক্সপ্যানশন আছে, সুপারফিশিয়াল এক্সপ্যানশন মানে সারফেস এরিয়ার এক্সপ্যানশন, আর কিউবিক্যাল এক্সপ্যানশন যেটাকে আমরা ভলিউম বলি। লিনিয়ার এক্সপ্যানশনের আর সবকটার কোএফিশিয়েন্ট আছে। আলফা ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, বিটা ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপ্যানশন অ্যান্ড গামা ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপ্যানশন। লিনিয়ার এক্সপ্যানশনে কি হয়, লেন্থ বাড়ে। তাহলে এই আলফা ইজ রিলেটেড টু অ্যাজ এল ফাইনাল, মানে ফাইনাল যে লেন্থটা ইজ ইকাল টু এল ইনিশিয়াল, মানে আগের লেন্থটা ছিল L0 বলে দেখাচ্ছি, ব্র্যাকেটে 1 প্লাস আলফা ডেল টি, where del t denotes T2 minus T1 মানে চেঞ্জ ইন টেম্পারেচার, where del t denotes change in temperature. Again বিটার জন্য if A is the final area, A0 is the initial area, they are related as A is equal to A0 1 plus beta del T, where T is the difference in temperature. Our last volume, final volume V is equal to initial volume V0
ব্র্যাকেটে 1 প্লাস গামা ডেল টি। এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা দ্যাট উই উইল বি ওয়ার্কিং উইথ। তাহলে এই যে কোয়েশ্চেনটা দিয়েছে, আমি সিম্পলভাবে কোয়েশ্চেনটা করব। এই তো ভালো করে কোয়েশ্চেনটা আরেকবার তোমরা পড়ো আর দেখো আমি কি করছি। সো উই নো ফাইনাল ভলিউম মানে ভি ইজ ইকাল টু, একটু চেঞ্জ করে দিই, একটু মোটা লাগবে, V0 1 প্লাস গামা ডেল টি, রাইট অর রং? কিন্তু আমাকে দেখো এখানে ভলিউম দেয়নি, এখানে ডেন্সিটি অফ ওয়াটার দিয়েছে, তো কুছ পরোয়া নেই। আমি তো জানি ডেন্সিটি ইজ ইকাল টু মাস বাই ভলিউম, ডেন্সিটি ইজ ইকাল টু মাস বাই ভলিউম মানে রো ইজ ইকাল টু মাস বাই ভলিউম, তাই তো? তাহলে ভলিউম ইজ ইকাল টু মাস বাই রো না? তাহলে ভলিউম ইজ ইকাল টু মাস বাই রো, তাহলে আমি করি এম বাই রো, যদি আমাকে একটা ফাইনাল ধরি, ইজ ইকাল টু এম বাই রো 0 ইনিশিয়াল ডেন্সিটি 1 প্লাস গামা ডেল টি, এম এম কেটে গেল, কেটে দিলাম, এখানে রো 0টা চলে এলো, আবার এইখানে রোটা চলে এলো, তাহলে রো 0 ইজ ইকাল টু রো মানে ইনিশিয়াল ডেন্সিটি অফ ওয়াটার, ইনিশিয়াল ডেন্সিটি অফ ওয়াটার তাহলে কি দিয়েছে? ইনিশিয়াল ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস ইজ 998, তাহলে 998 ইজ ইকাল টু, আর ডেন্সিটি ফাইনাল ডেন্সিটি রো এখানে কি দিয়েছে অ্যাট 40 ডিগ্রি সেলসিয়াস 992 1 প্লাস গামা ডেল টি। ডেল টি কি? এখানে ডেল টি কি? ডেল টি ইজ ইকাল টু T2 মাইনাস T1 মানে 40 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 40 মাইনাস 20, তার মানে ডেল টি মানে 20, মানে এই তো। সো দিস ইজ দ্য অঙ্ক, 998 is equal to 992 plus 992 into 20 into gamma। এবার 998 minus 992 is equal to 6 is equal to 992 into 20 into gamma, or gamma equal to 992 into 20। তাহলে দেখো 2 3 6 2 10, আর এইটাও 992, 992 মানে 999, 999 মানে এইটাও 1000, আমি অ্যাপ্রক্স ধরছি। সো এখানে 3, সো গামা ইজ ইকাল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। দেখো এটা উত্তর আছে কিনা, পার ডিগ্রি সেলসিয়াস। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। সো দিস ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ কিউবিক্যাল এক্সপ্যানশন অফ ওয়াটার। চলো এটাও হয়ে গেল। আমি খুব রুডিমেন্টারি ভাবে অঙ্কগুলো করছি যে রিয়েলাইজ করার জন্য যে টাফ, ডেফিনেটলি টাফ, কারণ এইখানে আমরা খালি ফিজিক্স নিয়ে ভাবছি, কিন্তু সবটাই আমাদের তৈরি করতে হবে। কিন্তু দ্যাট ইজ দ্য বিউটি অফ সিভিল সার্ভিস। এইটাই কিন্তু এইখানেই কিন্তু অন্যান্য এক্সাম থেকে WBCS পৃথক, কারণ এইখানে আমাদের উইথ অফ নলেজটা কিন্তু বাড়াতে হয়, আমাদের খুব অ্যানালিটিক্যাল বেন্ট অফ মাইন্ড হতে হয়। যে যাই বলুক না কেন, অনেকে অনেক কিছু বলবে সিভিল সার্ভিস নিয়ে, কিন্তু WBCS ইজ নাও আন্ডারগোয়িং আ সি চেঞ্জ, টেকটনিক শিফট হচ্ছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে কোয়ালিটি অফ সিভিল সার্ভেন্ট অনেক ভালো হচ্ছেও। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই।
এই কোয়েশ্চেনটা বড্ড ইন্টারেস্টিং আর বড্ড সহজ অ্যাকচুয়ালি। আ বার্ড ইজ সিটিং ইন আ ওয়্যার কেজ হ্যাঙ্গিং ফ্রম দ্য স্প্রিং ব্যালেন্স, লেট দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স বি W1. আচ্ছা, নাও ইফ দ্য বার্ড ফ্লাইজ অ্যাবাউট ইনসাইড দ্য কেজ, দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স বিকামস W2, দেন which of the following is true? এই যে অপশানসগুলো আছে, আমি ছোট্ট করে একটা ডায়াগ্রাম আঁকছি, একটা কেজ। কোনটা বেশি মোটা হবে দেখে, চলো চলো ভালো করে দেখো। সো দিস ইজ দ্য কেজ, ভালো করে দেখো। সো দিস ইজ দ্য আয়রন কেজ, এখানে একটা স্প্রিং ব্যালেন্স, this is the spring balance and this is the cage. একদম সিম্পল ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে টাইড টু আ রোপ, সো এইখানে যে টেনশন হচ্ছে, এইখানে টেনশন হচ্ছে, এইখানে যে টেনশন হচ্ছে, যে টেনশন হচ্ছে দ্যাট ইজ দ্য মেজার অফ দ্য স্প্রিং ব্যালেন্স, এইটা আমরা জানি। তাহলে এইখানে একটা খাঁচা আছে, খাঁচার একটা ওয়েট আছে, এইখানে একটা খাঁচা, আর পাখিটা এখানে বসে আছে। একটা পাখি আঁকি দেখি, এরকম একটা পাখি এঁকেছি, তাহলে পাখিটাও এখানে বসে আছে। তাহলে খাঁচার নিজস্ব একটা ওয়েট আছে, ওয়েটটা কি, আমি W কেজ ধরছি, WC। আর পাখির একটা নিজস্ব ওয়েট আছে, আমি কি ধরছি, WB। একদম রুডিমেন্টারিভাবে ধরছি। তাহলে টেনশন এখানে কি, WC প্লাস WB, ওয়েট অফ দ্য কেজ প্লাস ওয়েট অফ দ্য বার্ড, এইটাই তো বাবা W1, এইটাই তো W1, এইটাই তো W1। নাও দ্য বার্ড স্টার্টস ফ্লাইং, এবার বার্ড এখানে উড়ে বেড়াচ্ছে, এখানে উড়ে বেড়াচ্ছে। সো অ্যাকচুয়ালি ওয়েট অফ দ্য বার্ড ভ্যানিশেস, ওয়েট অফ দ্য, যেহেতু পাখিটা উড়ে বেড়াচ্ছে ওর আর কোনো নর্মাল পড়বে না, সো ওয়েট অফ দ্য বার্ড ভ্যানিশেস। সো ইন দ্যাট কেস টেনশন বিকামস অনলি WC, এইটাই তো W2। সো অবভিয়াসলি W1 গ্রেটার দেন W2 অ্যান্ড দিস ইজ ইয়োর উত্তর, and this is your uttor, W1 is greater than W2। चलो खेल खत्म। So simple this question। चलो चलो नेक्स्ट क्वेश्चन है जाए। नेक्स्ट क्वेश्चन देखो, फॉर अ फ्लोटिंग बॉडी टू बी इन स्टेबल इक्विलिब्रियम वेयर शुड इट्स सेंटर ऑफ बुएंसी बी लोकेटेड। की होबे, फॉर अ फ्लोटिंग बॉडी टू बी इन स्टेबल इक्विलिब्रियम वेयर शुड इट सेंटर ऑफ बुएंसी बी लोकेटेड। ओरे बाबा, सेंटर ऑफ बुएंसी आपछास থেকে কোয়েশ্চেন, আমি তো কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু জানি না, কিন্তু আমি একটা ডায়াগ্রাম আঁকতে পারি। তাই আমি একটা ভালো ডায়াগ্রাম আঁকবো, আমি একটা ভালো ডায়াগ্রাম আঁকবো। এই হচ্ছে তোমার জল, এই হচ্ছে তোমার জল, আর এই ধরো তোমার বডি, এই ধরো তোমার বডি। এবার এই বডিটাকে স্টেবল ইকুইলিব্রিয়াম আসতে গেলে এই বডিটার একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে সিজি। একদম সিম্পল ডায়াগ্রাম আঁকছি, এই বডির একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে সিজি। এবার এই বডিটাকে যদি স্টেবল করতে চাই তাহলে আমার সেন্টার অফ বুয়েন্সি কোথায় লোকেটেড হবে, মানে সেন্টার অফ বুয়েন্সি নিচে থাকবে না উপরে থাকবে না কি হবে, এটা জানতে পেরেছি। তাহলে আমি এই বডিটাকে একটু নাড়িয়ে দিই, আমি এই বডিটাকে একটু নাড়িয়ে দিই। এই বডিটাকে যদি আমি নাড়িয়ে দিই, একটু ভালো করে রিয়েলাইজ করো, এই বডিটাকে আমি একটু নাড়িয়ে দিলাম মানে এই বডিটা বেঁকে গেল।
এই বডিটা বেঁকে গেল, সেন্টার অফ গ্র্যাভিটি স্টিল এরকম হবে, আর আমি এটা পারপেন্ডিকুলার দেখো লাইন আঁকলাম। আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা মেটা সেন্টারের দিকে নিয়ে যাব, কিন্তু আমি জানি না ওসব, আমি জাস্ট কমন সেন্স লাগাবো। তাহলে তুমি রিয়েলাইজ করো জলটা এখানে বেশি, তাহলে এইখানে এই দিকে জলটা বেশি, তাহলে এর জলের আপথ্রাস্টটা এখান থেকে কাজ করবে, দিয়ে অ্যাকচুয়ালি এখান থেকে উঠবে, মানে অ্যাকচুয়ালি এফেক্টিভ এইখানে মেটা সেন্টার হবে, এইখানে মেটা সেন্টার হবে, মানে সেন্টার অফ বুয়েন্সি বা মেটা সেন্টার এইখানটায় হবে। তাহলে এইখানে সিজি অ্যাক্ট করছে, সব ফ্রি বডির ডায়াগ্রাম, এইখানে সিজি এখানে অ্যাক্ট করছে তলা থেকে, আর এই পয়েন্ট থেকে আপথ্রাস্ট কাজ করছে। তাহলে এটা টর্ক, একটা কাপেল হচ্ছে না, সেই এইরকম করে যদি কাপেল হয়, এই দিকে আবার ঘুরিয়ে দেবে, এই দিকে ঘোরাবে আর বয়টাকে এই দিকে ঘোরাবে, মানে বুঝতে পারছো, এই দিকে ঘোরাবে আর এই দিকে ঘুরবে, দিয়ে বডিটা আবার নিজের পজিশনে চলে আসবে, অ্যান্ড দ্যাট ইজ আ স্টেবল ইকুইলিব্রিয়াম। সো উত্তর হচ্ছে অলওয়েজ অ্যাবাভ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ বুয়েন্সি উইল অলওয়েজ লাই অ্যাবাভ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফর আ বডি টু বি ইন স্টেবল ইকুইলিব্রিয়াম ডিউরিং ফ্লোটেশন। আমি কিন্তু অত মেটা সেন্টার টেন্টার কি অত জানি না, জাস্ট ডায়াগ্রাম একে কমন সেন্স দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করলাম। আশা করি আমি তোমাদের একটু মানে দিশা দেখাতে পারছি। দেখো, ভয় পেলে চলবে না, কোয়েশ্চেনগুলোকে ফেস করতে হবে ইন্টেলিজেন্টভাবে। তোমরা সবাই আমার থেকে অনেক ইন্টেলিজেন্ট, আমি কিছু জানি না, কিন্তু একটু ভয় না পেয়ে করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, টাইম শর্ট, চলো তাড়াতাড়ি এগোই। 2 drops of liquid merge to form a single drop. In this process এনার্জি কি হয়? আচ্ছা, তাহলে আমার 2 drops of liquid আছে, 2 drops of liquid আছে, 2 drops of liquid আছে। এই দুটো লিকুইড মার্জ হয়ে একটা বড় ড্রপ হবে, একটা বড় ড্রপ হবে। তাহলে ইন দ্য প্রসেস এনার্জি কি হয়? অ্যাবজর্ব হবে না রিলিজ হবে? চলো একটু করা যাক। দুটো ড্রপ আছে, তার মানে দুটো সারফেস এরিয়া, তার মানে মোর সারফেস টেনশন। যত সারফেস এরিয়া বড় থাকবে সারফেস টেনশন বড় থাকবে। দুটো যখন মার্চ করলো একটা সিঙ্গেল ড্রপ হবে, তার মানে লেস সারফেস এরিয়া, অ্যান্ড লেস সারফেস এরিয়া মানে লেস সারফেস টেনশন। সারফেস টেনশন কমলো, তাহলে কি হলো? টেনশন কমে গেলে আমি কি করি? আমি এনার্জি রিলিজ করি। আমি এনার্জি রিলিজ করলাম, টেনশন কমে গেল। সো অবভিয়াসলি উত্তর বি, এনার্জি ইন দ্য প্রসেস এনার্জি ইজ রিলিজড। ব্যাস, চলো নেক্সট যাও। একটু অ্যানালিটিক্যালভাবে এই কোয়েশ্চেনগুলোকে দেখতে হবে। চলো, an iron ball is heated, the percentage increase will be largest in। হ্যাঁ, একটা আয়রন বল হিট করেছে, একটা আয়রন বল, এটা কিন্তু খুব সহজ কোয়েশ্চেন। একটা আয়রন বলকে আমি হিট করেছি, তাহলে দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ কোথায় লার্জ হবে? একটা আয়রন বল যদি আমি হিট করি যার রেডিয়াস আর, তাহলে অবভিয়াসলি তার রেডিয়াসটা, একটা আয়রন বল হিট করলে that ball will expand, and actually that ball will undergo linear expansion, superficial expansion and cubical expansion। মানে আলফা বিটা গামা দুটোই হবে, তিনটেই হবে। তাহলে এর রেডিয়াসটা অবভিয়াসলি বাড়বে, রেডিয়াস বাড়বে আর এ, সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, সারফেস এরিয়া আর স্কোয়ারে বাড়বে, আর ভলিউম বাড়বে কি? আর কিউবে, 4/3 পাই আর কিউব না, 4/3 পাই আর কিউব না। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ উইল বি লার্জেস্ট ইন ভলিউম। ডি ইজ দ্য অ্যান্সার, ভলিউম। চলো, হয়ে গেল এই কোয়েশ্চেনটাও।
Next question, a drop of water is broken into two drops. The sum of which property of two drops is equal to that of single one? দুটো drop of water broken হয়েছে, sum কি constant থাকে? Obviously volume constant থাকে. Very simple question. Next question, combine three resistors. This question is particularly very easy question. Combine three resistors 5 ohm, 4.5 ohm and 3 ohm in such a way that the total resistance of this combination is maximum. উত্তর এইটা লিখতেও হবে না, আমি কি বলে দিয়েছিলাম যখন পড়িয়েছিলাম, যখন তিনটে কি n নাম্বার অফ রেজিস্টার আমরা যখন কম্বাইন করি, যখন ওরা প্যারালেলে থাকে রেজিস্ট্যান্স মিনিমাম থাকে, আর যখন সিরিজে থাকে রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম থাকে। তাহলে এদের যদি আমি সিরিজে লাগিয়ে দিই ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স, তাহলে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স সিরিজে কি হয় 5 ওম প্লাস 4.5 ওম প্লাস 3 ওম মানে 12.5 ওম। ম্যাক্সিমাম কম্বিনেশন সিরিজে হবে অ্যান্ড 12.5 ohm is the answer. চলো এরপর মনে হয় সব এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে, a metallic ball has a spherical cavity. আচ্ছা তাহলে আমি এটা আঁকবো মেটালিক বল, বড় করে আঁকবে, ডায়াগ্রাম যখন আঁকবে বড় করে ডায়াগ্রাম আঁকবে। so this is a metallic ball, this is a metallic ball. So this is a metallic ball. A metallic ball has a spherical cavity at its center. If the ball is now heated, acha, what will happen? If the ball is now heated, what will happen to the cavity? এই ক্যাভিটিটা কি হবে? এই বলটা কে আমি সিরিজ অফ সার্কেল ধরতে পারি, তার মানে অ্যাকচুয়ালি এই বলটা কিন্তু হিট করলে বেড়ে যাবে, সো যখন সব বাড়বে এই ক্যাভিটিটাও বাড়বে, সো অ্যাকচুয়ালি ভলিউম অফ দ্য ক্যাভিটি উইল ইনক্রিজ, সো 198B ইজ দ্য অ্যান্সার, কারণ পুরোটার তো এক্সপ্যানশন হচ্ছে। সো ভলিউম অফ দ্য ক্যাভিটি ইনক্রিজেস বা ইটস ভলিউম increases. So these are the physics question. আশা করি তোমাদের যতটা পারি সিম্পল ভাবে এই খুব অল্প সময়ের মধ্যে বোঝাতে পেরেছি। জাস্ট এই ক্লাসটা নেওয়া এই কারণেই তোমাদের ভয়টা কাটাবার জন্য, তোমরা যে ভয় যাতে না পাও এবং কোয়েশ্চেনগুলো যাতে কনফিডেন্সের সঙ্গে আগামী দিনে ফেস করতে পারো, তাহলে দেখবে অনেকগুলো কোয়েশ্চেন তোমরা ইজিলি চুটকি মেরে পেরে যাবে। মানে জাস্ট একটু আমি যখন ফিজিক্সটা পড়ছি কি আমি যখন সায়েন্সটা পড়ছি, আমি বেসিক জিনিসগুলো একটু ঠিক রাখবো, আমার কনসেপ্টটা ঠিক রাখবো। এবার ইকোনমিক্সও দেখো খুব সুন্দর কনসেপচুয়াল কোয়েশ্চেন এসছে, তোমার যদি এসএলআর সিআরআর এইগুলোর কনসেপ্ট যদি ঠিক থাকে, কোথায় তোমার ইন্টারেস্ট পেমেন্ট হবে, কোথায় ব্যালেন্স অফ পেমেন্টের কম্পোনেন্টগুলো কী, তাহলে কিন্তু ইকোনমিক্সের কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। সো এইটাই খুব কনসেপচুয়াল হচ্ছে এবং খুব ভালো হচ্ছে অ্যাকচুয়ালি WBCS ইজ regaining its lost glory, what I would say, rather if I would categorically put it in that way. কারণ অনেক সময় দেখবে কোচিং সেন্টারগুলো ওই করাচ্ছে কি রেলটেল পিও, ব্যাংক পিও, আইবিপিএস দিয়ে তার সঙ্গে WBCS, মানে ওই অনেকটা ওই বউবাজার শিয়ালদা যাওয়ার বাসগুলোর মধ্যে ওই বাসগুলো বলে না বউবাজার কলেজ স্ট্রিট শিয়ালদা বড়বাজার, মানে একটাভাবে উঠে যেন সব হয়ে যায়। সিভিল সার্ভিস প্রিপারেশন সিভিল সার্ভিসের মতন করেই নিতে হয় কিন্তু, আর সবসময় এক্সামকে রেসপেক্ট করবে, নিজেকে রেসপেক্ট করবে, ভালো করে পড়াশোনা করো। আগামী দিনে ডেফিনেটলি তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে পড়তে পারো, এক্সামগুলো কিচ্ছু নয়, এক্সাম অনেক সিম্পল, ডেফিনেটলি ক্লিয়ার করতে পারবে। টিল দেন, গুড বাই অ্যান্ড গুড নাইট।